আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসলাম। বিষয়টা হচ্ছে, অনেকের প্রশ্ন থাকে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী এবং কাছের মানুষ, সকলে জিজ্ঞেস করে যে আমি কেন একা একা ভ্রমণ করি অথবা একা একা ঘুরে বেড়াই। এর কারণ কি? আমি কেন ফ্যামিলি নিই না সাথে, অথবা আমার স্ত্রী বাচ্চা কাচ্চা এদেরকে না নিয়ে আমি কেন একা একা ঘুরতে যাই। আসলে এটা খারাপ প্রশ্ন নয়, এটা মোটামুটি ভালো একটা প্রশ্ন, সবারই থাকে। কারণ সকলেই আমাকে কম বেশি ফলো করে, দেখে যে আমি কোথায় কোথায় যাচ্ছি, কিন্তু আমার সাথে অন্যরা নাই। আমি এটার দুইটা সাইড থেকে উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমি পটুয়াখালী জেলাতে থাকি, বাউফল উপজেলা। যেখানে আমি থাকি এখানে অনেক দূর। আমার ঝিনাইদহ বাড়ি হরিণাকুণ্ড উপজেলায়, সেখান থেকে আমার এই বাসা 300 কিলোমিটার দূর। আর আমার শ্বশুরবাড়ি এখান থেকে 450 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের গ্রাম থেকে আমাদের আত্মীয় স্বজন এসে আমাদেরকে এখানে সাপোর্ট দিবে, এরকম লোকজনের খুবই অভাব। আর সামগ্রিকভাবে আমরা 2 ঈদ এবং বছরের মাঝে যদি আরও 2 থেকে 3 বার বাড়িতে এবং ঝিনাইদহতে যাতায়াত করি, সব মিলিয়ে আমাদের যাতায়াত মিলে বছরে প্রায় 5 থেকে 6 হাজার কিলোমিটার আমাদেরকে এমনিতে জার্নি করা লাগে। আপনারা জানেন আমার একটা ছোট বাচ্চা আছে। এই বাচ্চা নিয়ে জার্নি করা কতটা কষ্ট এবং কতটা রিস্কি, এটা যাদের বাচ্চা আছে তারা হয়তো জানেন অনেকটা। আমরা বাড়িতে এবং আমার শ্বশুর বাড়ি, এই দুইটা বাড়ি যাতায়াত করতে গিয়েই আমরা বছরে প্রায় হিমশিম খেয়ে যাই একরকম। আমার ছোট বাচ্চা বাড়িতে যাওয়ার পরে একবার অসুস্থ হয়, ঠান্ডা লাগে, আবার তাকে এখানে নিয়ে আসার পরে আবার ঠান্ডা লাগে। এখন সব মিলিয়ে সে যদি অসুস্থ হয়, তাহলে প্যারাটা কিন্তু আমাদের ফ্যামিলির লোকজন, বিশেষ করে আমার ওয়াইফের উপরেই পড়ে। এবং আপনারা হয়তো জানেন, সে কলেজে চাকরি করে, তার একটা অফিস মেনটেন করা লাগে। কোনো কারণে বাচ্চা যদি অসুস্থ হয়, সেই ক্ষেত্রে এই জন্য একটা ভয় আছে যে এত আমাদের তো এমনি যাতায়াত করা লাগে বাড়িতে, আবার যদি আমরা অনেক দূরের জার্নি বাচ্চা কাচ্চা নিয়ে করি, তখন যদি আবার অসুস্থ হয়ে যায়। যার কারণে আমার স্ত্রী সাধারণত দূরপাল্লার কোনো ট্রাভেল অথবা কোনো ধরনের জার্নিতে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে চায় না। তার কথা হচ্ছে, মেয়ে আরও বড় হোক, বড় হলে তখন একসাথে আমরা যাবো আর কি। কারণ তখন মেয়েটারও একটা বুঝ আসবে এবং যা কিছু দেখবে তারও কিছুটা মনে থাকবে। আর আমি সাধারণত বাইক ভ্রমণ বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি, কারণ বাইক নিয়ে সহজেই যে কোনো জায়গায় অনায়াসে চলে যাওয়া যায়। বাস অথবা লোকাল পরিবহনে যেটা একদম অসম্ভব একটা ব্যাপার। এবং বিশেষ বিশেষ সময়ে বাস এবং অন্যান্য পরিবহন কিন্তু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে বাইক সব থেকে সুবিধাজনক একটা বাহন। রাত হোক আর দিন হোক, যে কোনো সময় খুব তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে গন্তব্যে পৌঁছানো যায়। যেখানে বাসে অনেক সময় ক্ষেপণ হয়, ওদের টাইমিং থাকে, শিডিউল থাকে, বিভিন্ন জায়গায় স্ট্যান্ডে দাঁড়ায়, যাত্রী ওঠানামার একটা ব্যাপার থাকে। কিন্তু বাইকে বাচ্চা কাচ্চা নিয়ে কখনোই যাওয়া সম্ভব নয়। আর দ্বিতীয় আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে 1 বছর যাবৎ আমার ছোট বোন আমাদের সাথেই থাকে। ও কলেজে পড়াশোনা করে, ফার্স্ট ইয়ারে। এবং আমাদের যাইতে গেলে আমাদের এই সবাই সাথে একসাথে যাইতে হবে। এখন ওকে রেখে যাওয়া সম্ভব না, আবার ওকে নিয়ে যাওয়া সম্ভব না একরকম। কারণ ও এমনিতে ট্রাভেলে একটু সমস্যা আছে, ও সাধারণত ট্রাভেল করতে পারে না। আর ওর পড়াশোনা থাকে, কলেজ থাকে এবং প্রাইভেট থাকে, সব মিলিয়ে একটা ঝামেলায় সম্মুখীন হতে হয় আমাদেরকে। এতক্ষণ যে বর্ণনা দিলাম, এটা হচ্ছে পারিবারিক কারণ। এবার আমি আমার ব্যক্তিগত ইন্টারেস্ট এবং অন্যান্য যে বিষয় আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি সাধারণত অ্যাডভেঞ্চার লাইফটাকে পছন্দ করি, এবং সে গতানুগতিক যে আপনার ভ্রমণ আছে, এই ধরনের ভ্রমণ সাধারণত আমার খুব একটা পছন্দ না। আমি ভ্রমণে গেলে সাধারণত 7 থেকে 10 দিন এরকম একটা লং ভ্রমণে যাই, এবং যে এলাকায় যাই সেই এলাকায় সব কিছু একবারে দেখে আসার চেষ্টা করি। আর একটা সুবিধা হচ্ছে, আপনারা জানেন আমি অনলাইন বিজনেস করি। সেই সুবাদে সারা বাংলাদেশে কম বেশি আমার ব্যবসায়িক পার্টনার আছে, এবং আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, তার আগে যশোর ক্যান্টনমেন্টে পড়তাম। সেই সুবাদে আমার সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য অত্যন্ত এলাকা পর্যন্ত আমার ফ্রেন্ড সার্কেল আছে, অথবা আমার ব্যবসায়িক পার্টনার আছে। এমনও ব্যবসায়িক পার্টনার আছে যাদের সাথে অর্ধ কোটি টাকার লেনদেন করে ফেলছে, এখন পর্যন্ত ফেস টু ফেস দেখা হয়নি। তাদের পক্ষ থেকে আহ্বান থাকে যে ভাই, আপনি আমাদের এলাকায় আসেন, ঘোরেন, আপনি বিভিন্ন জায়গায় তো যান, আমাদের এলাকায় আসেন। সব মিলিয়ে তাদের আহ্বানে আমি সেখানে যাই। যাওয়ার পরে আমার কোনো দায়িত্ব থাকে না, তারা তাদের
তাদের টাকা পয়সার মোটামুটি যথেষ্ট অ্যাভেলেবল আছে, এবং যারা ব্যবসা করে আপনারা জানেন অনলাইন যারা ফ্রিল্যান্সিং করে তাদের সাধারণত অর্থনৈতিক কোনো চাপ খুব একটা থাকে না, মোটামুটি সচ্ছল থাকে আর এবং তাদের কাছে ওই 5-10 হাজার টাকা খরচ হলো এটা কোনো ব্যাপার না, এবং তারা সব মিলিয়ে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমাকে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একদম সব কিছু তার জেলায় অথবা তার আশেপাশে কি কি আছে এগুলো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আর যে এলাকাগুলোতে যায় সাধারণত এগুলো প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে এখানে স্থানীয় বা চেনা জানা লোক ছাড়া আপনি যাইতে পারবেন না, এবং এই এলাকাগুলো এমন যে ওখানে আপনার বাস অথবা মাইক্রো বাস আপনি এগুলো নিয়ে যাবেন এটা একরকম অসম্ভব, হয় আপনাকে পায়ে হেঁটে যাইতে হবে আর না হলে মোটর সাইকেল এই জাতীয় বাহনে আপনাকে যাইতে হবে। এখন ফ্যামিলি নিয়ে মোটর সাইকেলে ওঠা, ছোট বাচ্চা নিয়ে এটা একরকম অসম্ভব ব্যাপার। আর আমি একাই যাই, একা গেলে একটা সুবিধা হচ্ছে ওই এলাকায় আমার পরিচিত মানুষ থাকে, ওরা আমাকে ঘোরায় ঘোরায় দেখায় সবকিছু সুন্দরভাবে, এবং তাদের বাসায় আমি থাকি এবং সবকিছু তাদের তত্ত্বাবধানে হয়। কিন্তু আমার সাথে যদি অন্য কেউ নিয়ে যায়, আমার ফ্যামিলি নিয়ে যায়, তখন কিন্তু একজনের ফ্যামিলিতে অথবা কারোর বাসায় ইন করা, সেখানে 2-3 দিন 5 দিন থাকা, এটা একরকম একটা অকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হয়, অথবা এটা সম্ভব না একরকম, আমার কাছেও এটা সম্ভব হবে না, যার কারণে আমি সাধারণত একা একা যাইতেই বেশি পছন্দ করি। আর ভ্রমণটা যদি নদী নালা খাল বিল পাহাড় এই জাতীয় জায়গা হয় সেক্ষেত্রে তো আরও বিপজ্জনক, এবং এই জায়গায় মেয়েরা সাধারণত যাতায়াত করতে কমফোর্ট ফিল করে না, এবং তাদের শারীরিকভাবেও তারা সেই জায়গাতে যাইতে আগ্রহ পেশ করে না। আর অ্যাডভেঞ্চার লাইফটা হচ্ছে টোটালি অন্যরকম, আপনাকে প্রকৃতি প্রেমী, প্রকৃতির সাথে মিশে যাওয়া এবং প্রকৃতির যে একটা ফিল আছে সেই ফিলটাকে নেওয়ার জন্য অ্যাডভেঞ্চার লাইফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলাম, এবার আপনাদেরকে বাস্তব কিছু চিত্র দেখাবো যে আমি কোন ধরনের রাস্তায় ভ্রমণ করি এবং ঘুরতে যাই, ভিডিও সহ আপনাদেরকে কিছু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই এই রাস্তাগুলো দিয়ে ফ্যামিলি অথবা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া সম্ভব কিনা। আমার সাথেই থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, অত্যন্ত সুন্দর ভিডিও হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমি কিছুদিন আগে নেত্রকোনা, সুনামগঞ্জ এবং সিলেটে ভ্রমণে গিয়েছিলাম, দেখাবো কি ধরনের রাস্তায় যাতায়াত করেছি, দেখতে থাকুন। এতক্ষণ যে কাদামাটির রাস্তা দেখতে পেলেন এটা নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার পাঁচগাঁও বর্ডার সংলগ্ন পাতলাবন যাওয়ার রাস্তা। এখানে আমরা দেখতে পাবো উপজাতিদের বাড়ি, তাদের জীবন জীবিকা, মেঘালয় পাহাড়, বালি পাথরের নদ নদী ইত্যাদি। এখন বর্ষাকাল, মাথার উপরে মেঘ এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এর ভিতরেই আমরা যাচ্ছি। এখন দেখেন সামনে ব্যাপক কাদা, এরপরে আমাদের আর বাইক নিয়ে যাওয়া হবে না, এখন আমাদেরকে বাইক রেখে যেতে হবে। সামনে প্রায় 1-1.5 কিলোমিটার আমাদেরকে এখন হাঁটতে হবে। মুজাহিদ ভাইয়ের বাইকের কি অবস্থা দেখুন, মানুষই যাওয়া সম্ভব না সেখানে এত বড় একটা বাইক, আর এর ভিতরে ফ্যামিলি অথবা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে যাওয়া সম্ভব, এবং তাদেরকে হাঁটানোও সম্ভব না। আপনারাই বিচার করুন যে আসলে এখানে মেয়ে ছেলে নিয়ে আসা সম্ভব কিনা। সামনে বাইক রেখে আমরা হাঁটা শুরু করব ইনশাল্লাহ। অনেকে বলতে পারেন এত কঠিন রাস্তায় যাওয়ার দরকার কি, আসলে প্রকৃতপক্ষে যদি প্রকৃতি এবং আলটিমেট পয়েন্টে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কঠিন রাস্তায় ভ্রমণ করতে হবে। দেখুন কাদার পরিমাণ কতটা ভয়ঙ্কর, এত বড় একটা গাড়ি আটকায় যাচ্ছে। আমি আর মুজাহিদ ভাই এখন গাড়ি রেখে এই যে হাঁটা শুরু করে দিয়েছি। পাশে উপজাতিদের বাড়ি দেখতে পাবেন, এরা আসলে প্রত্যন্ত অঞ্চলে বাস করে, এদের জীবনযাপন মোটামুটি খুবই দুর্বল, বাড়িঘর খুবই নিম্নমানের, পাকা বাড়িঘর তো নাই, আর সবাই কোনো রকমভাবে জীবনযাপন করে। সরকারি এবং অন্যান্য সুযোগ সুবিধা মনে হয় কম আসে। রাস্তাঘাটও দেখতেছেন কাঁচা, কারণ এটা একদমই সীমান্ত এলাকা। অনেকে দোকানপাট, ছোটোখাটো দোকানপাট অথবা অন্যান্য গরু ছাগল এগুলো পোষে, এবং কেউ কেউ প্রত্যেকের বাড়িতেই দেখলাম শূকর আছে, শূকর পালন করে প্রত্যেকেই, দেখতে পাবেন। বন্ধুরা এখন যে নদীটি পার হচ্ছি এটা নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে শোষণ, দুর্গাপুর এবং বিরিশিরি যাওয়ার জন্য এই নদী অবশ্যই পার হতে হবে। এই নদীর নাম সোমেশ্বরী নদী, এবং এই নদীতে প্রচুর পরিমাণ কয়লা পাওয়া যায়, আর নদীর দুই পাড়ে প্রচুর মরুভূমির মতো বালু দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর বালি এবং পাথর পাওয়া যায় এই নদীতে। এখন আমরা যাব কমলা বাগান দেখতে, তবে কমলা বাগান বলে কিছু নাই, কিছু পাম বাগান আছে। আর এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর, পাহাড়ি রাস্তা, এবং এর ভিতর দিয়ে যে ছোট একটা রাস্তা আছে এটায় প্রচুর কাদা, এবং এই কাদার ভিতর দিয়েই আমাদেরকে যাইতে হবে, তাছাড়া অন্য কোনো রাস্তা নাই। এগুলো রাস্তায় যখন প্রবেশ করবেন অথবা গাড়ি নিয়ে যাবেন তখন ভিতরে একটা ভয় কাজ করবে, এবং শরীরের ভিতরে একটা আলাদা এনার্জি ফিল হবে, আর এটাকেই বলা হচ্ছে অ্যাডভেঞ্চার।
অর্থাৎ কঠিন রাস্তায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ভ্রমণ। আসলে যখন এই রাস্তা দিয়ে লিটারালি যখন গেছি তখন মনে হয়েছে যে সামনে মনে হয় আর কোনো বাড়িঘর কিছু নাই, এবং মনে হয়েছে যে আমাদের সীমানা মনে হয় এখানে শেষ। মাঝে গেছি, যাওয়ার পরে আবার থেমে গেছি, তারপরে দেখছি একজন মানুষ বসে আছে, তখন আবার ভয় হয়েছে যে এখানে কোনো হাইজ্যাক হবে কিনা, অথবা এরকম কোনো একটা মানে ভয় সবসময় কাজ করে এগুলো রাস্তায়, কারণ এর পরেই কিন্তু বর্ডার শুরু, ভারতীয় বর্ডার। তার মানে এখানে একরকম ভয় সবসময় কাজ করে। আমি মাঝে মাঝে গেছি, আবার থেমে গেছি। আমার পিছনে যে ছিল আমাদের হাবিব ভাই, সে সামনের দিকে একবার গেছে, সামনে দিয়ে খোঁজ নিয়ে দেখছে যে আসলে বাড়িঘর আছে কি না, তারপরে আবার আমরা সেকেন্ড টাইম আবার যাওয়ার চেষ্টা করছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কলমাকান্দা উপজেলা থেকে আমরা সরাসরি টেকের ঘাট যেতে যাচ্ছি। আর টেকের ঘাটটা সকলেই চেনেন, এটা টাঙ্গুয়ার হাওরের একটা পয়েন্ট। টাঙ্গুয়ার হাওরে যে ইগুলো আসে, আপনার হাউসবোটগুলো আসে তাহিরপুর ঘাট থেকে, সেই ঘাটগুলো ফুল হাওর পার হয়ে টেকের ঘাটে আসে। ওখানে নীলাদ্রি লেক আছে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা 6 মাস বন্ধ থাকে এবং 6 মাস চালু থাকে শীতকালে। এখন আজকে আমরা যেদিন গেছি ওই দিন আপনার রোদ ছিল, বৃষ্টি ছিল না, এই জন্য আমরা এই রাস্তা দিয়ে যেতে পারছি। কিন্তু যদি বৃষ্টি থাকতো তাহলে আর যাওয়া সম্ভব হতো না। দেখেন গাড়িগুলোর কি অবস্থা, তারপরেও এখানে কাদা প্রচণ্ড পরিমাণ। এই অবস্থায় আসলে যাওয়া খুবই কঠিন গাড়ি নিয়ে। তারপরেও আমরা এদিক দিয়ে গেছি, কারণ এটা একটা অন্যরকম ফিলিংস এবং অ্যাডভেঞ্চার কাজ করে। আমি যে বাইকটা চালাচ্ছিলাম সেই বাইকটা অলরেডি এখানে আটকাই গেছিলো, 3 জন মিলে ওই বাইকটা উঠানো লাগছে। আর আজকে আমার সাথে ছিল আমার ছোট ভাই ইসমাইল হোসেন, এবং ইসমাইল হোসেন আমার সাথে ব্যবসা করে, ওকে সাথে নিয়ে গিয়েছিলাম। ও অনেক কষ্ট করছে। এই দেখেন এই মহাসমুদ্র পার হতে হয়েছে আমাদেরকে বাইকে করে। আর আমার ব্যাগগুলো সব ইসমাইল টানছে অনেক কষ্ট করে। এই যে ইসমাইলকে দেখতে পাচ্ছেন। যাই হোক, অনেক ভ্রমণের গল্প শোনালাম, কঠিন রাস্তার গল্প শোনালাম। এই যে এতগুলো নৌকা আমাদেরকে পার হতে লাগছে মাঝে মধ্যে, কারণ মাঝে মাঝে রাস্তা ছিল না, এবং সেই জায়গায় ছোট ছোট নৌকায় অনেকগুলা করে বাইক পার করা লাগছে। সব মিলিয়ে অন্যরকম একটা ফিলিংস এবং অ্যাডভেঞ্চার নিয়েই আমি ভ্রমণগুলো করি। এবং এই জায়গায় সাধারণত একা গিয়ে এবং ওই জায়গায় যদি লোক থাকে তাদের সাথে ঘোরাফেরা করলে বিষয়টা খুবই ইজি এবং সুন্দর হয়। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে আর কোনো গল্প করব না। সকলে ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।